আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 18 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ইংরেজি ক্লাস না করে ভর দুপুরে ভার্সিটির ক্যান্টিনে বসে বসে আড্ডা দিচ্ছে আইমান সহ তার ক্লাসের কয়েকজন বন্ধুরা মিলে। এই ইংরেজি ক্লাস না করার মূল কারণ হলো ইংরেজি স্যার। এই স্যারের ক্লাস কখনোই ভালো লাগে না আইমানের। বেটা ক্লাসের পড়া রেখে আউটগান বেশি দেয়। আইমান ক্যান্টিনে বেঞ্চিতে বসে বন্ধুদের সাথে সিঙ্গেল জীবনের দুঃখ প্রকাশ করছে, যা তার গুনগুন করে গাওয়া গানের মধ্যে প্রকাশিত হচ্ছে। আইমানের এক বন্ধু জিজ্ঞেস করলো, তুই একা কিভাবে? তোর তো গার্লফ্রেন্ডের অভাব নেই, মেয়েরা তোর বাহ্যিক সৌন্দর্য দেখে হুমড়ি খেয়ে পড়ে, আর আমি নিজে থেকে যে কোনো মেয়েকে প্রপোজ করলেও পাত্তা দেয় না। শালা ফাটা কপাল আমার, সেখানে তুই তো অনেক লাকি। তাহলে ঢং করে স্যাড সং গাইছিস কেন? আইমান বসা হতে উঠে দাঁড়ায়, ব্যাগটা বাম কাঁধে চাপিয়ে তাচ্ছিল্য এসে জবাব দিল, ওইগুলো সব থার্ড ক্লাস মার্কা মেয়ে, আমার সৌন্দর্য দেখে না, আমার বাবার টাকা আছে বলে আমার পিছু পিছু ঘুরে। যদি কখনো শুনতে পারে আমার কিছুই নেই, আমার বাবার কোনো সম্পত্তি আমি পাবো না, তখন আমার দিকে ফিরেও তাকাবে না। আমি যে এতগুলো মেয়েদের সাথে টাইম পাস করি সেই সব জানা সত্ত্বেও ওই মেয়েগুলো আমাকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করে। ভালো মেয়ে হলে এসব শোনার পর কখনোই আমার সাথে রিলেশনে জড়াতো না। তোর কি মনে হয় ওই মেয়েগুলো শুধু আমার সাথেই কথা বলে? না রে পাগলা, তারা আমার মতো আরো অনেক ছেলের সাথেও রিলেশনশিপে জড়িয়ে আছে। যদিও মেয়েদের সাথে আমি টাইম পাস করছি, তবে এই পর্যন্ত কোনো মেয়ের হাতটাও স্পর্শ করে দেখিনি। জাস্ট সাময়িক আনন্দের জন্য ওদের সাথে কথা বলি, আর বেশি কিছু না। একটু লম্বা শ্বাস টেনে পুনরায় বলল, আমার হবু বউয়ের দেখা কবে পাবো জানি না, কবে সে আমার জীবনে আসবে সেটাও জানি না, তবে যেই মেয়ে আইমান শিকদারের বউ হবে তার মধ্যে অবশ্যই স্পেশাল কিছু থাকতে হবে। এমন কিছু যেটা বাকি মেয়েদের মধ্যে নেই, শুধু তার মধ্যে থাকবে। এমন কিছু যার জন্য আমি তার প্রতি আসক্ত হয়ে পড়ব। সেই আসক্ততা এতটাই প্রবল যে এরপর আর কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হব না। মেয়ে সুন্দরী না হলেও চলবে, শ্যামবর্ণের হলেও আমার কোনো সমস্যা নেই, বরং শ্যামবর্ণের মেয়েগুলো দেখতে ভীষণ মায়াবী হয়। বলে পেছন ফিরে হাঁটা ধরলো। উদ্দেশ্য আগুনের ফ্ল্যাটে যাওয়া। ভার্সিটির গেট পেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে সে। পর মুহূর্তে মনে পড়লো আজকে তো গাড়ি আসবে না। যদিও আইমান বেশিরভাগ সময় রিক্সা করে বাড়ি ফিরে, তবে মাঝে মাঝে বাড়ির গাড়ি করেও ভার্সিটিতে যাওয়া আসা করে। দুপুরের সময় বলে হয়তো গাড়ি চালানো পরিশ্রমী মানুষগুলো খাবার খেতে গিয়েছে। রাস্তায় অনেক গাড়ি দাঁড়িয়ে, সেগুলোর মধ্যে কিছু সংখ্যক গাড়ির মালিক গাড়িতে নেই, আবার কিছু সংখ্যক গাড়ির মালিক গাড়িতে চোখ বন্ধ করে বসে আছে। বিশেষ করে রিক্সা গাড়িগুলো সারিবদ্ধভাবে স্থির হয়ে এভাবেই দাঁড়িয়ে আছে। আইমান ফুস করে নিঃশ্বাস ছেড়ে হাঁটতে শুরু করলো। বসে চড়া আইমান একদম পছন্দ করে না, এভাবে ধাক্কাধাক্কি করে বাসে চড়তে বিরক্ত লাগে তার। তাছাড়া বাসে অনেক মানুষের ভিড় থাকে, যা আইমানের অসহ্য লাগে। নয়তো এত কষ্ট করে এই রৌদ্রোজ্জ্বল পিচ ঢালা রাস্তায় হাঁটতো না, বাসে করেই চলে যেত। আইমান হাঁটছে আর চারপাশে নজর বোলাচ্ছে। পাশ কাটিয়ে অনেক রিক্সাওয়ালাই চলে গিয়েছেন, তবে সেই রিক্সা খালি ছিল না, যাত্রী ছিল রিক্সার মধ্যে। আইমান হতাশ হয়ে হাঁটতে থাকলো। একটা না একটা খালি রিক্সা তো পাবেই। বেশ কিছুক্ষণ হাঁটার পর আইমান থেমে গেল। ফ্রুকুসকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রাস্তার অপর প্রান্তে লাঠিতে ভর দিয়ে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। রোদে দাঁড়িয়ে থাকতে লোকটির কষ্ট হচ্ছে নিশ্চয়ই, হয়তো রাস্তা পার হওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। ভর দুপুর হলেও রাস্তার মধ্যে গাড়ির আনাগোনা বেশ ভালোই দেখা যাচ্ছে। আইমানের মায়া হলো, বড় ভাইয়ের মতো সেও পরোপকারী মানুষ। আইমান চটজলদি রাস্তা পার হয়ে ওপারে গেল। বৃদ্ধের কাছে এসে হাসি মুখে দাঁড়িয়ে বেশ উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, দাদু আপনি নিশ্চয়ই রাস্তা পার হতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। চিন্তা করবেন না, আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি। বৃদ্ধ লোকটি কিঞ্চিত ভাঙা চশমার আড়াল থেকে হালকা ঘোলাটে চোখে আইমানের দিকে তাকালেন। বৃদ্ধ লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে আইমান তাকে ধরে সাবধানে রাস্তা পার করে দিল। আইমানের ঠোঁটে ফুটে উঠে বিজয়ী হাসি। আইমান জানে কারো উপকার করলে সেই ব্যক্তি উপকারী মানুষটির প্রশংসা করে পাবলিকের কাছে ভাইরাল করে দেয়। বৃদ্ধ লোকটিও নিশ্চয়ই এখন তার প্রশংসা করে তাকে মাথায় তুলে নাচবেন। ভাবতেই কেমন খুশি খুশি লাগছে। আইমানের ভাবনার মাঝে বৃদ্ধ লোকটি ভাঙা গলায় চেঁচিয়ে উঠলেন, এই হতচ্ছাড়া, তুই আমাকে রাস্তার এপারে কেন এনেছিস? কষ্ট করে একটা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা লক্ষ্মী মেয়ে এসে আমাকে রাস্তা পার করে ওপারে নিয়ে গিয়েছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁটু ব্যথায় টনটন করছে, আর তুই আমাকে আবার রাস্তার এপারে এনে দিয়েছিস। এখন আমাকে আবার রাস্তা পার হতে হবে, কিন্তু রাস্তার ওপারে এখন কে নিয়ে যাবে শুনি? আমাকে এপারে কেন নিয়ে আসলি? আমি তোকে বলেছিলাম। আইমান ভ্রুকুচকে বৃদ্ধ লোকটির দিকে তাকাই, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গমগমে গলায় জবাব দিল, এর জন্যই বলে লোকের ভালো করতে নেই। আপনি যখন রাস্তা পার হয়ে গিয়েছিলেন তাহলে ওখানে দাঁড়িয়েছিলেন কেন? নিজ গন্তব্যে প্রস্থান করতেন। নিচের ঠোঁট কামড়ে দুষ্ট হেসে পুনরায় বলল, নাকি রাস্তায় সুন্দরী রমণীদের দেখার জন্য দাঁড়িয়েছিলেন? আরে লজ্জা পাবেন না, কিন্তু লজ্জা পাওয়ার কিছু নেই। আমরাই তো মানুষ, বাহ্যিকভাবে বুড়ো হলেও মন তো আর বুড়ো হয়ে যায় না, তাই না? তবে আফসোস একটাই, এখনকার মেয়েরা বয়স্ক সুগার ড্যাডি পছন্দ করে, আমার মতো নিষ্পাপ বাচ্চাদের চোখেই দেখতে পায় না। সেজন্যই বলতে ইচ্ছে করে, বোন তোকে যৌবনে ঠাডা পড়বো। বৃদ্ধ লোকটি হাতে টাকা লাঠিটা দিয়ে আইমানের পেটে একটা গোতা মারলেন। তিরিক্ষি মেজাজ নিয়ে বললেন, হতচ্ছাড়া বেয়াদব, তোর জন্য আমার কত সময় নষ্ট হলো। মেয়েটা হয়তো এতক্ষণ আমাকে খুঁজছে। আইমান ব্যঙ্গ করে বলে ওঠে, জানতাম মেয়ে গুটিত ব্যাপার। এই আইমান পুরনো খেলোয়াড় বুঝছেন, তা মেয়েটাকে তাকে ডাকেন, আমিও একটু দেখি। তরুণ ছেলেদের রেখে শেষে কিনা এক বুড়ো লোকের প্রেমে পড়লো। ছে,
আইমান নিজের বক্তব্য শেষ করার পরপরই কেউ একজন পেছন থেকে শার্টের কলার চেপে ধরলো। মুহূর্তেই আইমানের চোয়াল শক্ত হয়ে উঠে, হাতের আঙুল গুটিয়ে শক্ত করে মুঠো ধরলো। শিরায় শিরায় রক্ত টকবগিয়ে উঠছে, মুখে ফুটে উঠলো তীব্র ক্ষোভ। তড়িৎ বেগে পিছন ফিরে আগন্তুককে না দেখে বাম হাতের উল্টো পিঠ দিয়ে সজোরে থাপ্পড় বসালো তার গালে। কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো সম্মুখের মানুষটির দিকে। একটা মেয়ে গালে হাত দিয়ে ওদিকে ফিরে আছে। মেয়েটির খোলা চুল অর্ধেক মুখের সামনে এসে পড়েছে, যার জন্য মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। তার মানে ও কোনো মেয়েকে থাপ্পড় মেরেছে। অমনি আইমানের ললাটে প্রগার ভাঁজ পড়লো। কে এই মেয়ে? চেনা নেই জানা নেই আইমানের কলার চেপে ধরার সাহস কোথা থেকে পেল? বেশ হয়েছে, থাপ্পড় মেরেছে। মেয়েটা থাপ্পড় খাওয়ারই যোগ্য। কত বড় স্পর্ধা আইমানের কলার চেপে ধরে। মেয়েটির গাল থেকে হাত নামিয়ে এদিক ওদিক নজর বুলিয়ে কিছু খুঁজছে। ওই তো একটু দূরে আধা ভাঙা একটি ইটের টুকরো দেখা যাচ্ছে। মেয়েটি চঞ্চল পায়ে হেঁটে গিয়ে ইটের টুকরোটা হাতে তুলে নিল, দ্রুত আগের জায়গায় ফিরে আসে। আইমান ভ্রু কুচকে শ্যামবর্ণের মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটির কাজল কালো চোখে ফুটে উঠেছে রাগের আভাস, ঠোঁটে ফুটে উঠেছে প্রতিবাদ করার কঠিন বাক্য বলার রেশ। মেয়েটি আইমানকে কিছু বলার সুযোগ না দিয়ে হাতে থাকা ইটের ভাঙা অংশটি দিয়ে সজোরে মাথায় আঘাত করলো। আইমান উচ্চতায় মেয়েটার থেকে বেশ ভালোই লম্বা, যার ফলস্বরূপ আঘাতটা গিয়ে লাগলো আইমানের কপালে। ইটের আঘাতে কপালের বাম দিকে কিছুটা থেতলে গিয়েছে। ইটের ক্ষুদ্রকণা কপালের চামড়া ভেদ করে ঢুকে গিয়েছে। মুহূর্তে ফিনকি দিয়ে গল গল করে রক্ত বের হতে শুরু করলো। আইমান মৃদু আর্তনাদ করে এক হাতে কপাল চেপে ধরলো। চেপে ধরা হাতটা তাজা রক্তে লাল হয়ে উঠলো। রক্তের ধারা আইমানের হাত বেয়ে কনুইতে এসে জমা হচ্ছে, আর সেখান থেকে ফুটায় ফুটায় পিচ ঢালা উত্তপ্ত রাস্তায় উপরে পড়ছে। মেয়েটি সাইড ব্যাগ থেকে পানির বোতল বের করে বৃদ্ধ লোকটিকে দিয়ে একটা রিক্সা গাড়ি ডেকে এনে বৃদ্ধকে রিক্সায় উঠিয়ে ভাড়া মিটিয়ে বৃদ্ধকে ঠিকানায় পাঠিয়ে দিল। আইমানের কাছে এসে তার গলায় পেছনে ওনা থেকে কিছু অংশ ছিঁড়ে আইমানের কপালে পেঁচিয়ে বাড়তি অংশটুকু মাথার পেছনে নিয়ে শক্ত করে বেঁধে দিল। আর একটা রিক্সা গাড়ি ডেকে এনে আইমানকে নিয়ে দ্রুত ছুটলো কাছাকাছি কোনো এক হসপিটালে। বাসায় আসার পর থেকে মোমের মনটা ভীষণ খারাপ হয়ে আছে। তখন রাস্তার মধ্যে ঘটা ঘটনার জন্য না, এখন মন খারাপের কারণ মাস্টার মশাই, যার ফেরার পর থেকে আগুন মোমকে ইগনোর করছে। এই যেমন ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে মোমকে বলেছে এখন আগুনের রুমে না থাকতে, আইমানের রুমে চলে যেতে, যেখানে মিনা ময়ূরীর সাথে সময় কাটাতে বলেছে। রেস্ট নিলে ওই রুমে থেকে নিতে বলেছে। মিনা ময়ূরীর কোনো অসুবিধা হচ্ছে না, বরং তারা খুব খুশি। ময়ূরী তো বেশি খুশি, মোমের সাথে গল্প করতে পারবে। কতদিন একসাথে বসে আড্ডা দেওয়া হয় না। ময়ূরী মোমকে ভাবির থেকে বেশি নিজের ছোট বোন মনে করে। আইমানের রুমের বিছানাটা বেশ ভালোই বড়, আরামসে তাদের তিনজন একসাথে জায়গা হয়ে যাবে। যেহেতু তিনজনই মেয়ে, তাই চাপাচাপি করে শুয়ে পড়লেও কোনো সমস্যা নেই। মোম যেতে চায়নি, বলেছে সে আগুনকে কোনো ডিস্টার্ব করবে না, চুপটি করে বিছানায় শুয়ে থাকবে। কিন্তু আগুন মোমের কথা শুনেনি, তোমকে রুম থেকে বের করে দিয়েছে। তারপর থেকেই মোমের মন খারাপ। বাসায় ফিরে আগুন ব্যস্ত হয়ে পড়লো, কত কাজ বাকি। ডাক্তারের কাছে গিয়ে কত সময় নষ্ট হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে এসে রুমে বসে একটা ছোট্ট কাগজের মধ্যে কিছু লিখছে। লেখা হতে সেটা ভাঁজ করে সাইডে রাখলো। ফোনটা হাতে নিয়ে আইমানের নাম্বারে কল করলো। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। পরপর কয়েকবার দিল, তবুও ফোন ধরছে না। আগুন সচরাচর কাউকে এতবার ফোন করে না, শুধু একটা কাজের জন্য আইমানকে বারবার ফোন করছে। আগুনের মেজাজ খারাপ হচ্ছে, রাগের চোয়াল শক্ত হয়ে উঠছে। আইমানকে একটা কাজ দিয়েছিল, আইমান যদি কাজটা করতে না পারে আগুনকে বলে দিত, আগুন সামলে নিত। একে দিয়ে একটা কাজও যদি ঠিকঠাক মতো হতো। সারাক্ষণ দুষ্টুমি আর অন্যের পেছনে লাগা ছাড়া ওর কোনো যেন আর কাজই নেই। আগুন উঠে ড্রেসিং টেবিলে থাকা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। দরজায় ঠকঠক শব্দ হতে আগুন গিয়ে দরজা খুলে দিল। মম দাঁড়িয়ে আছে, মমের চোখ দুটো ফুলা ফুলা। আগুন ভ্রুকুচকে মমকে আপমদস্তক পর্যবেক্ষণ করলো। হাত ধরে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। বিছানায় বসে নিজের পাশে বসালো। বুকের মধ্যে হাত গুজে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, রুমে আসতে নিষেধ করেছিলাম না, তবুও কেন এসেছ? মম গাল ফুলিয়ে চুপ করে বসে আছে, কিছু বলছে না। আগুন আলতো করে মোমের চোয়াল চেপে ধরলো, পুরো উঁচিয়ে গমগমে গলায় জানতে চাইলো, কিছু বলার না থাকলে শুধু শুধু এসেছো কেন? চলে যাও এখান থেকে। আগুনের কথায় মোমের চোখে পানি চলে এসেছে। এভাবে বলার কি আছে? মোম তো ইচ্ছে করে আসেনি, আসতে বাধ্য হয়েছে। আইমানের বিছানার এক সাইডে হাত লেগে জগ থেকে পানি পড়ে গিয়ে ভিজে গিয়েছে। মিনা ময়ূরী কোনো রকম ম্যানেজ করে শুয়ে আছে। ভেজা জায়গাটা খালি, সেখানে তো আর মোমকে শুতে দিতে পারে না। তাই মিনা বলেছে মোমকে আগুনের রুমে চলে যেতে। আগুন নিষেধ করায় মোম আসতে চায়নি, মিনা জোর করে পাঠিয়ে দিয়েছে। মোম মুখ কালো করে বিছানায় থেকে নেমে চলে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হলো। দরজা খোলার আগেই আগুন এসে হাত টেনে পুনরায় বিছানায় এসে বসিয়ে দিল। মোম হাত ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু আগুনের বলিষ্ঠ হাতে মোমের কোমল হাতটা শক্ত করে ধরে আছে। হাত ছাড়াতে না পেরে মোম ডুকরে কেঁদে উঠল। আগুন হতভম্ব হয়ে গেল। মোমের কান্নার কারণ আগুনের বোধগম্য হলো না। তৎক্ষণাৎ মোমকে বুকে জড়িয়ে নিল। মোম আগুনের বুক থেকে সরে আসতে চাইলো, কিন্তু পারলো না। আগুনের বলিষ্ঠ হাত দুটি মোমকে মুক্তি দিল না। মোম আগুনের বুকের সঙ্গে মিশে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আগুন মোমের মাথায় হাত বুলিয়ে দেয়। মোমের কান্না কমে আসতে আগুন শান্ত কণ্ঠে বলল, এখন কান্না করার কোনো কারণ দেখছি না। কান্না করার মতো কিছু হয়েছে কি? তাহলে শুধু শুধু কাঁদছো কেন? কান্না করার কারণটা কি জানতে পারি? ফুপিয়ে কান্না করার ফলে মোমের শরীর মৃদু কেঁপে উঠছে। আগুন আরো শক্ত করে মোমের ক্ষুদ্র শরীরটা নিজের সাথে জড়িয়ে রাখলো। কপাল কুচকে কিছু একটা ভেবে চওড়া গলায় বলে উঠলো, তখন রুম থেকে চলে যেতে বলেছি বলে কাঁদছো? এত কান্না করার কি আছে মোম? আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল বলে তোমাকে রুমে আসতে নিষেধ করেছিলাম। মোম নিজেকে সামলে কাদো কাদো মুখ করে অভিমানী কণ্ঠে বলে উঠলো, দুপুরে খাওয়ার পর রুমে আসতে নিষেধ করায় কাঁদছি না, বরং কিছুক্ষণ আগে এভাবে রুম থেকে চলে যেতে বলেছেন বলে কষ্ট পেয়েছি। এমনভাবে রুম থেকে বেরিয়ে
বেরিয়ে যেতে বললেন। মনে হলো আমি এ বাসায় আশ্রিতাম। মানুষটা ছোট হতে পারি, হয়তো অনেক কিছু সঠিকভাবে বুঝতে পারি না, তাই বলে ভাববেন না আমার আত্মসম্মান নেই। আইমান ভাইয়ার রুমের বিছানার একাংশ পানি পরে ভিজে গিয়েছিল বলে মা আমাকে আপনার রুমে আসতে বলেছেন। আমি আসতে চাইনি, আমি তো জানতাম আপনি কাজ করতেছিলেন, সেজন্যই তো আসতে চাইনি। মা এতবার বলায় ওনার কথা ফেলতে পারিনি, ভেবেছিলাম ড্রয়িং রুমে থেকে যাব, তবু আপনাদের রুমে এসে আপনাকে বিরক্ত করব না। কিন্তু মা আমাকে ড্রয়িং রুমে দেখলে খারাপ ভাবতেন, তাই আপনার রুমে চলে আসতে বাধ্য হলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত, এরপর থেকে বিষয়টা খেয়াল রাখবো। তবে আপনার কথায় মোম কষ্ট পেয়েছে মাস্টার মশাই, মোমের বুকে ব্যথা করছে। বলতে বলতে মোমের চোখ দুটো আরো জলে টইটম্বুর হয়ে গেল। আগুনের খারাপ লাগলো, এভাবে বলা উচিত হয়নি। মেয়েটার ক্ষুদ্র মস্তিষ্কে আগুনের কথার বাজে ইফেক্ট পড়েছে, এতটাই বাজে ইফেক্ট পড়েছে যে মেয়েটা নিজেকে আশ্রিতা ভেবে বসেছে। আগুন তো চাইলে কাজ করার জন্য নিজের ড্রয়িং রুমে বা বারান্দায় চলে যেতে পারতো, কি দরকার ছিল মোমকে রুম থেকে বেরিয়ে যেতে বলার। তবে মোমের সরল স্বীকারোক্তি আগুনকে মুগ্ধ করেছে। অনেক বউরা তো ভেতরে ভেতরে অভিমান পুষে রেখে কত টালবাহানা করে, সেই হিসেবে আগুনের বউটা তো চমৎকার। আগুন দীর্ঘশ্বাস ছাড়লো, মোমকে বুক থেকে সরিয়ে খসখসে দু হাতে অঞ্জলি পুটে মোমের মুখশ্রী তুলে নিল। বউয়ের কপালে দৃঢ়ভাবে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল। মোম চোখ বন্ধ করে নিল। মুহূর্তেই অক্ষয়কুটোর জমানো নোনা পানি গড়িয়ে পড়লো গালে। আগুন সেই পানি মুছে দিয়ে শীতল গলায় বলল, সরি মম। মোমকে কষ্ট দেওয়ার জন্য মোমের মাস্টার মশাই এতগুলো সরি, আর কখনো এভাবে বলবো না। আমি তোমাকে কষ্ট দেওয়া তো দূরে থাক, কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারি না। মোম মায়া ভরা নয়নে তাকায় স্বামীর আদলে। লম্বা শ্বাস টানলো আগুন, মোমের দিকে চেয়ে পুনরায় কণ্ঠ খাদে এনে রাশভারী গলায় বলল, আর বারবার আপনার রুম বলছো কেন? বলবে আমাদের রুম। আমার যা কিছু আছে সবকিছুতে তোমার সমান অধিকার আছে। নিজেকে কখনো ছোট ভাববে না, মনে রাখো তোমার মাস্টার মশাই সর্বদা তোমার সাথে আছে। আর মন খারাপ করো না, ঠিক আছে? মোম মাথা নিচু করে ব্যগ্র কণ্ঠে জবাব দিল, আচ্ছা। আগুন ভ্রুকুচকে চওড়া গলায় জানতে চাইলো, সত্যি? আর মন খারাপ করবে না তো? মোম দুদিকে মাথা নেড়ে বুঝালো সে মন খারাপ করবে না। আগুন নিরেট স্বরে বলল, তাহলে একটু হাসো। মোম গুমরা মুখ করে রাখলো। আগুন মোমের ঠোঁটে আঙুল ছুঁয়ে শীতল কণ্ঠে বলল, না হাসলে মনে করবো এখনো রাগ করে আছো, একটু হাসো না চকিনার মা। লাস্টের কথাটা আগুন সুর টেনে টেনে বলল। মোম ফিকে করে হেসে ফেললো। মোমের হাসি দেখে আগুনের অধর কোণে হাসি ফুটে উঠলো। আগুন প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করলো। বউয়ের যে এত জ্বালা সেটা আগুন হারে হারে টের পাচ্ছে। বিয়ে না করলে তো কখনো জানতেই পারতো না বউরা এত ছিসকাদনে হয়। আশানুর প্রায় ফোন করে আফিফা তাকে কিভাবে জ্বালিয়ে মারে সেসব আগুনকে বলতো, এতে আগুনের কোনো ভাবান্তর হতো না। কিন্তু এখন নিজের বউ কথায় কথায় কেঁদে ফেলায় আশানুরের কষ্টটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে। ভাগ্যিস মম আফিফার মতো তেরামি করে না, আগুনের সকল কথা মেনে চলে। মম কত শান্তশিষ্ট, নয়তো বদরাগী আগুনের সাথে 2 দিনও সংসার করতে পারতো না। মিনা ঠিকই বলেছেন, মম ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। এই প্রথম বাবাকে মনে মনে ধন্যবাদ জানালো আগুন, এত মিষ্টি একটা বউ এনে দেওয়ার জন্য। রাশেদের সাথে কোনো এক অজানা কারণে আগুনের বনিবনা হয় না। আগুন বিছানা থেকে উঠতে উঠতে মমকে উদ্দেশ্য করে বলল, শোনো এখন একটু ঘুমিয়ে নাও, বিকেলে ময়ূরীকে নিয়ে শপিং মলে চলে যেও। আইমান থাকবে তোমাদের সাথে, সেজন্য কোনো অসুবিধা হবে না আশা করি। মম চঞ্চল কণ্ঠে বলল, কেন যাব? আগুন বলল, শপিং মলে মানুষ কি করতে যায়? অবশ্যই শপিং করতে যায়, তাই না? মম চনমনে কণ্ঠে বলল, কিন্তু আমার তো শপিং করার কোনো প্রয়োজন নেই, সবকিছুই আছে। আগুন বিরক্ত হলো, তমুকে বলে উঠল, হাজার থাক, তবু আমি যখন বলেছি তুমি শপিং এ যাবে মানে যাবে। কথার অবাধ্যতা আমি পছন্দ করি না মম। মমের মুখটা চুপসে গেল, গুমরা মুখে জবাব দিল, ঠিক আছে যাব। আপনি যাবেন না? আগুন বলল, না, আমার একটা কাজ আছে, সেখানে যেতে হবে। মম বলল, কোথায় যাবেন? আগুন বলল, এত কথা বলছো কেন? যেটা বললাম সেই কাজটা করো। মম বলল, আমার ঘুম আসছে না, আমি এখন ঘুমাবো না। আগুন বলল, ঘুম না আসলে চুপ করে শুয়ে থাকো। মম ব্যগ্র গলায় বলে উঠে, এখন শুইতে ইচ্ছা করছে না, চলুন আমরা বসে বসে গল্প করি। আগুন ফুস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল, আমার গল্প করার সময় নেই, বললাম না কাজ আছে, কথা কেন শুনছো না মম? মম ঠোঁট উল্টে বলল, শুনতে মন না চাইলে সেটা আমার দোষ নাকি? আগুন বলল, আচ্ছা তাহলে তুমি বসে থাকো। আগুনের গাছারা ভাব মমের পছন্দ হলো না, কিঞ্চিত রাগ নিয়ে বলল, দূর, আমি শপিং করতেই যাব না। আগুন চল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, তুমি এখনই যদি আমার কথা না শোনো, আমি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাব, 7:30 মধ্যে একবারও বাসায় ফিরবো না। আগুনের ঝাঁঝালো কথায় মম আটকে উঠলো। আগুন বাসা থেকে চলে যাবে, এটা মম কখনোই মানতে পারবে না। দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আগুন চক্ষু হাসলো, বউকে জব্দ করতে আগুন ভালোই পারে। কালকে মম শপিং করতে না গেলে সারপ্রাইজটা দিবে কিভাবে? সেজন্য মমকে শপিং এ পাঠানো অত্যন্ত জরুরি। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, প্রফেসর স্বামী গল্পের 19 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হসপিটালের বেডে বসে আছে আইমান, তার পাশে বিরক্তিকর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে অচেনা মেয়েটি। মেয়েটির বিরক্তের কারণ আইমান তাকে কপাল ফাটিয়ে হসপিটাল নিয়ে আসতে হয়েছে সেজন্য নয়, বরং কপালে ব্যান্ডেজ করা নিয়ে। মেয়েটি যখন আইমানকে নিয়ে হসপিটালে পৌঁছায়, তখন একজন নার্স এসে আইমানের কপালে ব্যান্ডেজ করে দিতে চাইলে আইমান জানায় সে নার্সের হাতে ব্যান্ডেজ করবে না। নার্স ভ্রুকুচকে জানতে চাইলো তাহলে কার হাতে করবে। আইমান জানায় যে মেয়ে তার কপাল ফাটিয়েছে সেই মেয়ের হাতে ব্যান্ডেজ করবে। এরপর এত বলার পরও আইমান নার্সের কথা শুনেনি। আইমানের এক কথা, যে তার কপাল ফাটিয়েছে ব্যান্ডেজ সে তার হাতেই করবে। তারপর থেকে মেয়েটির মুখে বিরক্তি
বিরক্তিকর আভাস ফুটে ওঠে। নার্স অচেনা মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মেয়েটির আপমস্তক পর্যবেক্ষণ করে একজোড়া ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, তুমি এই ছেলের কপাল ফাটিয়েছ কেন? কি করেছিল সে? বয়ফ্রেন্ড হয় নাকি তোমার? তোমাকে রেখে অন্য মেয়েদের সাথে কথা বলে সেজন্য এই অবস্থা করেছো? মেয়েটির কপাল খুঁজকে তাকায় নার্সের দিকে, চড়া গলায় জবাব দিল, কি যা তা বলছেন আপনি? বয়ফ্রেন্ড তো দূরের কথা, আমি তো এই ছেলেকে চিনিই না। আর রইল বাকি কপাল ফাটানো। এই ছেলেটা খুবই ভদ্র, আমার আবার ভদ্র ছেলের প্রতি অ্যালার্জি আছে। এত ভদ্র ছেলে আমি পছন্দ করি না, দেখলেই গা জ্বলে, তাই এই ছেলের কপাল ফাটিয়েছি। নার্স অচেনা মেয়েটির দিকে চোখ দুটো বড় বড় করে তাকায়। ভদ্র ছেলেদের প্রতি অ্যালার্জি? নির্ঘাত এই মেয়ে পাবনা ফেরত পাগল, নয়তো এমন অদ্ভুত কথাবার্তা কেউ বলে। আর এই ছেলেটাও ভারী অদ্ভুত, যে তার কপাল ফাটালো তাকে কিছু না বলে উল্টো তার হাতে ব্যান্ডেজ করতে যাচ্ছে। দুইটা পাগল। নার্স তেরিক্ষে মেজাজ নিয়ে বলল, সে যাই হোক, এই ছেলে তো তোমার হাতে ছাড়া আর কারো হাতে ব্যান্ডেজ করবে না বলছে। নাও ফার্স্ট এইড বক্স, এটাতে সবকিছু আছে। যেহেতু ক্ষতটা অতটা গভীর না, অল্প জায়গায় নিয়ে থেতলেছে, তাই ইনজেকশন দিতে হবে না। ওষুধ লিখে দিচ্ছে, এগুলো 3 বেলা খেতে হবে। আর ব্যান্ডেজ করে দ্রুত সিট খালি করে বিদায় হোম। এক পেশেন্ট নিয়ে বসে থাকলে তো চলবে না, আমাদের আরো অনেক পেশেন্ট আছে, তাদের জন্য তো সিটের ব্যবস্থা করতে হবে নাকি? মেয়েটি ভাবলেশীন গলায় বলল, আমি একে ব্যান্ডেজ করে দিতে পারবো না, একে টাচ করতে আমার রুচিতে বাঁধবে। এ পর্যায়ে এমন খেপে উঠলো, চেঁচালো গলায় চেঁচিয়ে বলল, এই মেয়ে এখন কিন্তু বেশি বেশি বলছো। তোমার কোন পাকা ধানে মই দিয়েছিলাম আমি? হ্যাঁ, আমাকে টাচ করতে তোমার রুচিতে বাঁধবে, অথচ সারাটা রাস্তা আমার সাথে ঘেসে বসে আমাকে এক হাতে আগলে ধরে হসপিটাল নিয়ে আসলে, তখন রুচিতে বাঁধলো না? কার কপাল ফাটিয়ে দিয়েছো জানো? বিখ্যাত বিজনেসম্যান রাশেদ শিকদারের ছোট ছেলে আইমান শিকদারের। এই অপরাধে আমি চাইলে তোমাকে জেলের ঘানি টানাতে পারি, তখন তোমার চেটাং চেটাং কথা কোথায় যায় আমিও দেখবো। এই কথায় মেয়েটির মুখটা খানিকটা চুপসে গেল। জেলখানায় গেলে বাবা ভীষণ কষ্ট পাবে, হয়তো বা রাগটাও করবে। তার থেকে বরং এই উটকো ঝামেলাকে কপালে ব্যান্ডেজ করে দিয়ে বিদায় করে দেওয়াই ভালো। সেটাই ভালো হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আইমানের কপালে ব্যান্ডেজ করে দিচ্ছে অচেনা মেয়েটি। আইমান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির শ্যামলাটে মুখশ্রীর দিকে। মেয়েটির নজর আইমানের থেতলে যাওয়া কপালে। এই মেয়ে যা ধনী লঙ্কা, কিছু জিজ্ঞেস করবো বলবেন না, সেটা আইমান খুব ভালো করে বুঝতে পারছে। মুহূর্তে মাথার মধ্যে বুদ্ধি খেলে গেল। খানিকটা গলা খাকারি দিয়ে ব্যগ্র গলায় বলল, বাবুরাম্মু তোমার বাসা কোথায়? মেয়েটি ভেবাচাকা খেয়ে গেল, আশেপাশে নজর বুলালো। না, ও রুমে ও ছাড়া তো আর কোনো মেয়ে নেই। নার্স ওষুধ লিখে আবারও কিছুক্ষণ আগে এখান থেকে চলে গিয়েছে। তাহলে কি কথাটা তাকে উদ্দেশ্য করে বলল? রুকুজকে তাকায় আইমানের দিকে, নাক ফুলিয়ে চওড়া গলায় বলে ওঠে, এই কাকে বাবুর আম্মু বলছেন? আমাকে? আইমান বলল, আপাতত তুমি ছাড়া এখানে তো কেউ নেই। মেয়েটি বলল, আপনার কি মাথায় আগে থেকেই সমস্যা, নাকি আমি আঘাত করার পর সমস্যাটি সৃষ্টি হয়েছে? আইমান তাচ্ছিল্য গলায় বলল, আগে আমি একদম ঠিক ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর থেকে আর ঠিক থাকতে পারছি না বাবুর আম্মু। মেয়েটি বলল, তখন থেকে কি বাবুর আম্মু বলছেন? আমার তো এখনো বিয়েই হয়নি, বাবু আসবে কোত্থেকে? আইমান দুষ্টু এসে বলল, তুমি চাইলে খুব শীঘ্রই আমাদের বাবু চলে আসবে, শুধু বলো তুমি রাজি কিনা। মেয়েটি বলল, আপনার সাথে এসব ফালতু কথা বলার সময় আমার নেই, ব্যান্ডেজ করা হয়ে গিয়েছে, এখন ঘরের ছেলে ঘরে ফিরে যান। আইমান গুমরা মুখে উত্তর দিল, যা, এত তাড়াতাড়ি ব্যান্ডেজ করা হয়ে গেল? ব্যাপার না, চলো আমরা একসাথে বসে কিছুক্ষণ কথা বলি। মেয়েটি বলল, আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। বলে রুম থেকে চলে যেতে উদ্যত হতে আইমান মেয়েটির হাত টেনে ধরলো। মেয়েটি ভ্রুকুচকে তাকাই, চেঁচিয়ে বলে উঠল, আমার হাত ধরছেন কেন? হাত ছাড়ুন। আইমান বেড থেকে নেমে বাঁকা হেসে বলল, রাশেদ শিকদারের ছোট ছেলে আইমান শিকদারকে ভরা রাস্তায় জনসম্মুখে মারার চেষ্টা করেছে এক যুবতী মেয়ে। আল্লাহর অশেষ কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে। আইমান শিকদারের ভাষ্যমতে সে মেয়েটির উপকার করায় মেয়েটি কোনো কারণ ছাড়াই তাকে হত্যা করতে চেয়েছে। পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে রাশেদ শিকদারের ছেলে। এই হলো মেয়েটির ছবি। কেউ মেয়েটিকে চিনে থাকলে দ্রুত পুলিশ স্টেশনে যোগাযোগ করার অনুরোধ রইল। একবার ভাবো, এতক্ষণ আমি যা বললাম এটা যদি কালকে নিউজে দেখানো হয় তাহলে কেমন হবে? মেয়েটি ভরকে গেল, বার কয়েক পলক ঝাপটালো। এই ছেলের মতে গতি ঠিক লাগছে না। শুকনো ডুব গিলল, ভয়টা লুকিয়ে বেশ দাম্ভিক সহিত বলে উঠল, এমন কিছুই হবে না, কারণ আমি তো আপনাকে মারতে চাইনি। আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন বলে আমি আপনাকে পাল্টা আঘাত করেছি। আইমান বলল, মারতে চেয়েছো কি চাওনি সেটা তো আর পাবলিক জানে না। পাবলিক তো সেটাই জানবে যেটা আমি তাদেরকে জানাবো। আজকাল টাকায় কথা বলে, বুঝেছো? আর তোমাকে থাপ্পড় মেরেছিলাম তুমি আমার শার্টের কলার চেপে ধরেছিলে বলে। কেন ধরেছিলে? মেয়েটি বুঝতে পারছে এই ছেলের বাবার অনেক ক্ষমতা, এর সাথে বেশি কথা না বাড়ানোই ভালো। মৃদু গলায় বলল, আমি তো ভেবেছিলাম আপনি একজন চাঁদাবাজ। আইমান বলল, হোয়াট? মেয়েটি বলল, আইমান অবাক হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সম্মুখে মেয়েটির দিকে। গমগমে আওয়াজে জিজ্ঞেস করলো, এরকম ভেবেছো কেন? আমাকে দেখে কি তোমার চাঁদাবাজ মনে হয়? মেয়েটি ভাবলেশীন গলায় জবাব দিল, না, তবে এখন অনেক মানুষ ভদ্রতার মুখোশ পরে চাঁদাবাজি করে তো, তাই আর কি। আইমান ঠোঁট কামড়ে গম্ভীর কণ্ঠে বলল, ভুল যখন করেছো তখন এর দামও তোমাকে দিতে হবে। মেয়েটি বলল, মানে? আইমান মেয়েটির মুখের দিকে কিঞ্চিত ঝুঁকে হিসিয়ে বলল, মানে এখন আমি যা বলবো তোমাকে সেটা শুনতে হবে, যদি না শোনো। মেয়েটি বলল, যদি না শুনি? আইমান শটান হয়ে দাঁড়ালো, রাশভারী গলায় বলল, না শুনলে একটু আগে যেটা বলেছি সেটা কাগজের মাধ্যমে করে দেখাবো। মেয়েটি তর্জনী উঠিয়ে গমগম গলায় জবাব দিল, দেখুন। আইমান কথা কেড়ে নিয়ে মুচকে হেসে বলল, দেখাও। মেয়েটি বলল, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আইমান বলল, বাড়াবাড়ি তো এখনো কিছুই দেখোনি, আমার কথা না শুনলে সেটাও খুব শীঘ্রই দেখতে পাবে। মেয়েটি ফুস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল, বলুন কি করতে হবে আমাকে? আইমান বলল, সো সুইট।
সুইট, এখন যা যা জিজ্ঞেস করবো সবকিছু সঠিক উত্তর দিবে এবং আমাকে বাসায় পৌঁছে দিয়ে তবেই তুমি নিজে বাড়িতে যাবে। মেয়েটি বলল, এখন তো আপনি ঠিক আছেন। আইমান বলল, ভুল, আমি ঠিক নেই, একা একা বাসায় যেতে পারবো না, মাথা ঘুরে যদি পরে গিয়ে আবার ব্যথা পাই তখন, তাই তোমাকেও সাথে যেতে হবে, তাছাড়া তোমার বাসাটা চেনা হয়ে যাবে, তবে আপাতত ভাসুরের বাসাটা চিনে রাখো। মেয়েটি দাঁতে দাঁত চেপে বলল, কি বললেন ভাসুর? এখানে আবার ভাসুর আসলো কোত্থেকে? আইমান মেকি হেসে জবাব দিল, কিছু বলিনি। আচ্ছা তোমার নাম কি, বাসা কোথায়, কোন ক্লাসে পড়ো? মেয়েটি বলল, বলবো না। আইমান বলল, বলতে তো হবেই, মনে আছে তো আমার কথা না শুনলে? মেয়েটি বিরক্তি নিয়ে বলল, আমার নাম আনিকা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, সামনেই এক্সাম দিব, আর বাসার ঠিকানা বলবো না। আইমান ঠোঁট কামড়ে হাসে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, যতটুকু বলেছো ইনাফ, বাসার ঠিকানা বলতে হবে না, আমি নিজেই খুঁজে নিতে পারবো। মেয়েটি বলল, আপনি কেন আমাদের বাসা খুঁজবেন? আনিকা সামনের দিকে হনহনিয়ে হাঁটা ধরলো। আইমান ফের পিছু ডাকলে চোয়াল শক্ত করে তাকায় সে। আইমান মিটিমিটি হেসে ব্যগ্র গলায় বলল, একা হাঁটতে কষ্ট হচ্ছে, তোমার সাপোর্ট দরকার। আনিকা দীর্ঘশ্বাস ছাড়লো, না চাইতেও আইমানের এক বাহু আঁকড়ে ধরে হাঁটতে লাগলো। আইমান বাহু ছাড়িয়ে আনিকার কাঁধ জড়িয়ে ধরলো। আনিকা কটমট করে তাকাতেই আইমান বলল, এভাবে তাকিও না, আমার লজ্জা লাগে, আর জাস্ট বাহু আঁকড়ে ধরায় ঠিক মতো হাঁটতে পারছিলাম না, এখন একদম পারফেক্ট। আর এদিকে আইমান বাসায় পৌঁছে আনিকাকে বিদায় দেওয়ার সময় মেয়েটাকে জ্বালাতে ভুললো না। আইমানের কপালে ব্যান্ডেজ দেখে মিনা অস্থির হয়ে পড়লেন। আইমান মাকে শান্ত করে বলল, হাঁটতে গিয়ে পিছঠালা রাস্তায় হোঁচট খেয়ে পরে কপালে কিছুটা ব্যথা পেয়েছে, এখন সে ঠিক আছে। মিনা নিজ হাতে ছেলেকে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। আইমান চলে গেল ভাইয়ের সাথে কথা বলতে। আগুন ভেবেছিল আইমানকে কিছু কড়া কথা শুনিয়ে দিবে, কিন্তু আইমানের কপালে ব্যান্ডেজ দেখে আর রাগারাগি করতে পারলো না। আইমান আগুনের রুমে এসে দেখে দরজা খোলাই আছে, তবু একবার টুকা দিয়ে মৃদুস্বরে ডেকে উঠলো, ব্রো ভেতরে আসবো? আগুন গমগম গলায় জবাব দিল, না। আইমান হকচকিয়ে যায়, লেট করেছে বলে হয়তো ভাই রাগ করেছে। সাফাই দেওয়ার প্রস্তুতি নিতে আগুন রুম থেকে বেরিয়ে দরজা আটকে দিল। গম্ভীর কণ্ঠে বলল, আমার সাথে আয়, মম ঘুমাচ্ছে, রুমে কথা বললে ওর ঘুমের ব্যাঘাত ঘটবে। আইমান চললো ভাইয়ের পিছু পিছু। আগুন ড্রয়িং রুমে এসে থামলো, সোফায় বেশ আয়েশ করে বসলো। আইমানকে ইশারা করে পাশে বসতে বলল। আইমান বসলো। আগুন ভারী কি গলায় জানতে চাইলো, যেই কাজটা করতে বলেছিলাম করেছিস? আইমান বলল, চিন্তা করো না, সঠিক সময় এসে পড়বে, তবুও তুমি একবার চাইলে রিসিভ করতে যেতে পারো। আগুন বলল, যাবো, তোর কপাল ফাটলো কিভাবে? আইমান থতমত খেয়ে যায়, মেখে এসে জবাব দিল, তখন তো বললাম হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রাশভারী কণ্ঠে বলল, শুধু শুধু হোঁচটেই খাস, হোঁচট খেয়ে ড্রেনে পড়ে যাস, রাস্তায় পড়ে যাস, মেয়েরাও তো এতবার হোঁচট খায় না, তুই ছেলে হয়ে যতবার হোঁচট খাস। আইমানের মুখটা চুপসে গেল, কিছুটা অপমানিত বোধ করলো। ভাই ওই পারে একমাত্র ওর রাস্তা ক্লিয়ার করে দিতে, তাই আর আগুনের থেকে কিছু লুকালো না। লুকানোর কি আছে, আজ না হোক কাল তো আগুনকে জানাতেই হতো। আইমান গড়গড় করে রাস্তায় আনিকার সাথে কিভাবে দেখা হয়েছে, কিভাবে কপালে আঘাত পেল, হসপিটালে যাওয়া, তারপর আনিকার সাথে বাসায় পর্যন্ত আসা সবকিছুই খুলে বলল, কিছুই লুকানি। আগুন মনোযোগ দিয়ে সবটা শুনলো। আইমান নিষ্পাপ মুখ করে ভাইয়ের নিকট আবেদন জানাই, ব্রো আই এম রিয়েলি লাইক হার, আই থিঙ্ক আই লাভ হার। আগুন ভ্রুকুচকে চওড়া গলায় বলল, পছন্দ করেছিস মানলাম, কিন্তু আজকেই তো দেখা হলো, এই তো ঘন্টাখানিক হবে, এর মধ্যে ভালোবেসে ফেললি? আইমান ঠোঁট উল্টে বলল, ভালোবাসতে হলে কি বেশি সময় লাগে নাকি? তোমার হয়তো অনেক সময় লাগতে পারে, আমার না। তুমি তো একটা নিরামিষ, নয়তো তোমাদের বিয়ের মাস পেরিয়ে গেল অথচ এখনো চাচ্চু ডাক শুনতে পারলাম না। আমাকে একবার বিয়ে করিয়ে দেখো, তোমার আগে যদি বাবা হতে না পেরেছি তখন বলো। আগুন ধমকে বলে উঠলো, লাগাম টেনে কথা বল আইমান, বড় ভাইকে এসব কথা বলতে তো লজ্জা করে না? আইমান ভাবলেশীন কণ্ঠে বলল, লজ্জা লাগবে কেন? ছেলেদের লজ্জা থাকতে নেই, এতে নিজেরই ক্ষতি। আগুন বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার সামনে থেকে চলে যা। আইমান বুঝতে পারলো আগুন রেগে যাচ্ছে, কিন্তু ভাই রেগে গেলে তো মহা মুশকিল, দেখা যাবে তার শখের আনিকার হাতছাড়া হয়ে গেল। তাই নত মস্তিষ্কে মাসুম চোখে তাকিয়ে নরম গলায় বলল, আচ্ছা আর বলবো না, তবুও রাগ করো না, আমি তো তোমার ওই কাজটা করে দিয়েছি, বলো। আবার বিকেলে ভাবিকে নিয়ে শপিং মলেও যেতে হবে, ভেবো না আঘাতের ছুতো দিয়ে বাসায় বসে রেস্ট নিব, ব্যথার মেডিসিন খেয়েছি, আমি এখন একদম ঠিক আছি, শপিং এ যেতে আমার কোনো অসুবিধাই হবে না। আগুন নিশ্চুপ রইল। আইমান আমতা আমতা করে বলল, বলছিলাম কি, তোমার এই সারপ্রাইজ প্ল্যানিংটা মিটে গেলে আনিকার ফ্যামিলির সাথে কথা বলে আমার একটা ব্যবস্থা করে দিও প্লিজ ভাইয়া। আগুন চোখ রাঙিয়ে তাকাই। আইমান তড়িৎ গতিতে পুনরায় বলে উঠল, আরে না, এক্ষুনি বিয়ে করতে যাচ্ছি না, আপাতত জাস্ট এঙ্গেজমেন্ট করিয়ে দিলেই হবে। আগুন এবার সিরিয়াস হয়ে জানতে চাইলো, মেয়েটা জানে তুই তাকে পছন্দ করিস? আইমান বলল, না। আগুন বলল, মেয়েটা কি তোকে পছন্দ করে? আইমান বলল, আরে না, ও তো আমাকে সহ্যই করতে পারে না, পছন্দ তো দূর। আগুন ধমকে দাঁতার দাঁত চেপে বলল, মেয়েটা তোকে পছন্দ করে না, তুই তাকে পছন্দ করিস সেটাও জানে না, তাহলে এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট কিভাবে হবে? মেয়েটা যদি রাজি না থাকে তাহলে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কখনোই তোদের এঙ্গেজমেন্ট করাবো না। আইমান একটু ভেবে বলল, আনিকা যদি রাজি থাকে তখন তো আর কোনো সমস্যা থাকবে না, তাই না? আগুন বলল, আইমান বলল, ঠিক আছে, আনিকাকে রাজি করানোর দায়িত্ব আমার, ও রাজি হয়ে গেলে তুমি ওর ফ্যামিলির সাথে কথা বলবে, ওকে? আগুন বলল, দেখা যাক, আগে তো রাজি করা, পরেরটা পরে ভেবে দেখা যাবে। আগুন উঠে দাঁড়ায়, স্তন্য পায়ে প্রস্থান করলো নিজের রুমের দিকে, দরজা আটকে বিছানায় আসে।
এখনো বেশ কিছু কাজ বাকি আছে, আশা করা যায় বিকেলের মধ্যে সকল কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন একটু রেস্ট নেওয়া যাক। মম অপাস ফিরে শুয়ে আছে। আগুন ভ্রুকুচকে তাকায়, বিড়বিড় করে বলল, ঘুম পাগলি বলে ঘুম আসছে না, তাহলে এখন কে ঘুমাচ্ছে? মম নয়তো কে? ও আমার বউ। ও হ্যাঁ, সকিনার মা। না না, আমার হবু বাবুর আম্মু। আগুন নিজের বোকা বোকা কথায় নিজে কিঞ্চিত মুচকে আসলো। নিজের বালিশে মমের বালিশের সাথে মিশিয়ে মমের শরীর ঘেঁষে শুয়ে পড়লো। পেছন থেকে মমকে শক্ত করে জড়িয়ে ধরে কাছে নিয়ে আসলো। এভাবে কিছু মুহূর্ত কাটার পর আগুন ঝুঁকে নিজের মুখটা মমের মুখের কাছে আনলো। মমের কোনো হেলদোল নেই, সে আরামে ঘুমাচ্ছে। মমের মুখের সামনে আসা কিছু বেহায়া চুলগুলো আঙুল দিয়ে কানের পিঠে গুজে দিল। এই চুলগুলোর প্রতি আগুনের ভীষণ হিংসা হচ্ছে। এই কোমল নরম মুখে কেবল আগুনের রোষ্টের বিচরণ ঘটবে, আর কারো অধিপত্য বিস্তার আগুন সহ্য করতে পারবে না, সেটা চুল হলেও না। এই বেহায়া চুলগুলো উড়ে এসে আগুনের বউয়ের মুখে কি সুন্দর তাদের জায়গা করে নিচ্ছে। এতে আগুন চরম বিরক্ত। ফারিককে নিঃশ্বাস ছেড়ে উত্তপ্ত নরম উষ্টপিষ্ট ছুঁয়ে দিল মোমের মসৃণ গালে। কারো করে একটা চুমু খেয়ে তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে নিল। মোমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বিয়ের পর তোমাকে নিজ থেকে কিছুই দেয়নি আমার কোমলমতি, এখন যে সারপ্রাইজগুলো দিব আশা করি পুষে যাবে। যদিও মানুষের চাহিদার শেষ নেই, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার সকল চাহিদা পূরণ করার। তবে এই সুখের পাশাপাশি তোমার কপালে দুঃখও আছে, তুমি তৈরি থেকো। বলে মোমকে বুকের সঙ্গে মিশিয়ে শুয়ে পড়ল। মানুষের জীবন একটি কঠিন চক্র, এই চক্র মৃত্যুর পূর্ব পর্যন্ত শেষ হবার নয়। এই কঠিন চক্রের বেড়াজালে থেকে প্রতি মুহূর্তে লড়াই করে বাঁচতে হবে, টিকে থাকতে হয় এই সাময়িক সময়ের জন্য আসা পৃথিবীতে। এই মানুষগুলো ঘুমানোর আগে কত শত স্বপ্ন বুনে, সেটাই থেকে কত আকাঙ্ক্ষা, অথচ কখনো কখনো ঘুম ভাঙলে সেই সোনালী স্বপ্নগুলো কালো অন্ধকারে ঢেকে সেখানে প্রতিস্থাপিত হয় কত শত বিষাদের ছায়া। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী পার্টও দিয়ে দিয়েছে, সবাই দেখে নিয়েন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।